ও কি? কোটটা খুললে কেন? তালিয়ার প্রশ্নে ইসাবেলা প্রত্যুত্তর করল না, দৃষ্টির সামনে স্থির। সে তাকাবে নাও পথপানে। যখন আসার আসবে নিকোলাস, এত কেন ভাববে ওকে নিয়ে? তালিয়া ওর পরিবর্তন লক্ষ্য করলো, কিছু একটা ভেবে মুচকি হাসলো ও। ইসাবেলা খেয়াল করতেই হাসিটা নিভে যায়। মুখখানা কেমন গম্ভীর হয়ে আছে ইসাবেলার। ওর এই গম্ভীরতার জন্য দায়ী মনের ওই গোলযোগ। সারা রাত এভাবেই বসে রইল। ভোরের দিকে বৃষ্টিটা করলো খানিকটা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। চোখটা লেগে এসেছিল, শোরগোল শুনে চমকে উঠে গেল। স্যামুয়েলরা এসে গেছে। তালিয়া বলল। শ্যামুয়েল লিডারের ভাই। তালিয়ার সাথে প্রণয়ের সম্পর্ক, কথাটা আশ্রমের সকলে কম বেশি জানে। শ্যামুয়েল ভেজা শরীরে ঘোড়া থেকে নামতে ছুটে গিয়ে ওকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করলো তালিয়া। ঠোঁট বাড়িয়ে চুমু খেলো। আগামী কয়েকদিনের জন্য যথেষ্ট খাবার আনা হয়েছে, সকলে পেট ভরে আহার করছে। এই পর্যাপ্ত খাদ্য সংগ্রহে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নিকোলাস। লিডার সেটাই সকলকে বলছে। খেতে খেতে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করলো নিকোলাসের প্রতি। ইসাবেলার জন্য খাবার নিয়ে এলো তালিয়া। সবটা সে ইশারায় বলল ওকে। ইসাবেলার হাসি মুখে খাবার গ্রহণ করলেও খায় না। এদের সাথে নিকোলাস নেই। তালিয়াকেও বলে স্যামুয়েলকে প্রশ্ন করতে। একটু পর সেখানে স্যামুয়েল নিজেই চলে এলো। সে বলে বৃষ্টির জন্য ওদের ফিরতে বিলম্ব হয়েছে। ভোরের কিছু আগ দিয়ে বৃষ্টি কমলে রওনা হয়, কিন্তু নিকোলাস সাথে ছিল না। কোথায় গেছে দলের কারো জানা নেই। ইসাবেলার তখন খেয়াল হলো ভোরের আগে নিকোলাস অন্ধকারে আশ্রয় নেয়। তখন সে কেবল মৃত। স্যামুয়েল ওকে আশ্বস্ত করে নিকোলাসকে ফিরে আসবে। ইসাবেলার মন যেন কি এক চিন্তায় ছটফট করতে লাগলো। তালিয়া ওকে অনেকবার বুঝিয়ে সামনে কিছু খাওয়াতে সক্ষম হয়। তারপর স্যামুয়েলকে সাথে করে চলে গেল ও। বেলা বাড়তেই সূর্য ওকে উকি দেয়। মেঘের ফাঁকে ইসাবেলা পথ চেয়ে বসে আছে। স্যামুয়েল দূর থেকে ওকেই দেখছিল। ওদের দৃষ্টি এক হতেই একটুখানি ম্লান হাসলো স্যামুয়েল। জোরপূর্বক হাসে ইসাবেলা। স্যামুয়েলের দৃষ্টি ওকে অস্বস্তি দেয়। উঠে দাঁড়ালো ও। হাঁটতে হাঁটতে আশ্রম থেকে একটু দূরের একটা গাছের নিচে বসলো। জায়গাটা গত রাতের বৃষ্টিতে ভেজা কর্দমাক্ত। নিকোলাসের কোটটা খুব সাবধানে যত্ন করে কোলের মধ্যে রেখেছে। এখানে একা কি করছো? চকিতে ঘুরে তাকালো ইসাবেলা। স্যামুয়েল গাছের গা ঘেঁষে দাঁড়ানো। জবাব না পেয়ে এগিয়ে এসে পাশে বসলো। গায়ে পা লাগাতে পারতো, কিন্তু ইসাবেলা সরে বসেছে। স্যামুয়েল এমন ভাব করলো যেন খেয়ালই করেনি। বললে না কি করছো একা? কিছু না। মাথা নইয়ে বোঝালো ও। স্যামুয়েল ওকে দেখছে। ইসাবেলার খুব অস্বস্তি হচ্ছে এবার। উঠে দাঁড়াবে ভাবতেই স্যামুয়েল ওর কোলের শার্টটা খুলে বিড়বিড় করে বলল। স্বামীকে খুব ভালোবাসো দেখছি। ইসাবেলা বুঝলো না ওর কথা। কপাল কুঁচকে গেল স্যামুয়েলের ম্লান হাসি দেখে। ইসাবেলার চোখে চোখ রেখে বলল। চলো উঠি, এই স্থান নিরাপদ নয়। ইসাবেলা ওর কথাতে উঠে দাঁড়ায়। ওরা আশ্রমের কাছাকাছি যেতেই একটা হট্টগোল শোনা গেল। তালিয়া চিৎকার করে স্যামুয়েলকে ডাকতে ডাকতে এদিকেই এলো। সৈন্যরা এদিকেই আসছে, আমাদের পালাতে হবে স্যামুয়েল। অশ্বরবার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমান দেখে স্যামুয়েল আতঙ্কিত হলো। ইসাবেলার হাতটাও শক্ত করে ধরেছে। এসো, কোথায়? এখান থেকে পালাতে হবে আমাদের, খুব তাড়াতাড়ি। ইসাবেলা হাতটা টেনে ছাড়িয়ে নেয়। স্যামুয়েল ওর দিকে অসন্তোষে তাকালো। ইসাবেলের প্রতিও আকর্ষণ অনুভব করে। বিবাহিতা জেনেও তা বিন্দুমাত্র কমে না। এমন নয় যে তালিয়াকেও ভালোবাসে না। ভালোবাসা আর আকর্ষণে প্রভেদ তো আছে। অদূরে নাৎসি সৈন্যদের চিৎকার শুনতে পাচ্ছে ওরা। তালিয়া স্যামুয়েলের হাত ধরে টানলো। চলো স্যামুয়েল। স্যামুয়েল অন্য হাতে আবার ইসাবেলার হাত ধরতে যায়। তালিয়া সন্দিগ্ধ চোখে তাকালো সেদিকে। স্যামুয়েলের কাছ থেকে সরে দাঁড়ায় ইসাবেলা। তোমরা যাও, আমি নিকোলাসের জন্য অপেক্ষা করব। ওকে দেয়া ওয়াদা ভাঙতে পারবো না আমি। পাগলামি করো না, নাৎসিদের হাতে পড়লে ওয়াদাও ভাঙবে, সাথে তুমিও মরবে। তালিয়া এবার টেনে নিয়ে চলো ওকে। এক পলক স্যামুয়েলের দিকে তাকালো সে। এখনো ইসাবেলার দিকেই তাকিয়ে আছে। ঈর্ষার কাঁটা খুব করে বিঁধল বুকে। চাপা দীর্ঘশ্বাস ছাড়লো। আশ্রমের সকলে বনের দেশ দক্ষিণ দিকে দৌড়ে চলে যাচ্ছে। তালিয়া ইসাবেলাকে টানতে টানতে সেদিকে ছোটে। স্যামুয়েল ওদের পেছনে। ওই যে পালাচ্ছে ওরা, ধরো ওদের। পেছনে ন্যাৎসি সৈন্যদের চিৎকার, একটু পর গুলির শব্দ কানে এলো।
চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়লো কয়েকজনের দেহ। কিছুক্ষণ মৃত্যু যন্ত্রণা সয়ে নিভে গেল ওদের প্রাণ প্রদীপ। আতঙ্কে এলোমেলো ছুটছে সবাই। তালিয়া ছুটতে ছুটতে তাকালো ইসাবেলার আতঙ্কিত মুখের দিকে। স্যামুয়েল সামনে লিডারদের সাথে একটু পরপর সে ওদের দিকে তাকিয়ে আশ্বস্ত হচ্ছে। তালিয়া হঠাৎ ইসাবেলার হাত ছেড়ে দিল, সরে গেল ওর কাছ থেকে। একা দিশাহীন এদিক ওদিক ছুটতে লাগলো ইসাবেলা। গুলির শব্দ ওকে ভীত সন্ত্রস্ত করে। কোন দিকে যাবে ঠিক করতে পারে না। ওর সামনের দুজন ইহুদি মহিলা লুটিয়ে পড়লো মাটিতে। ঠিক তারপরেই একটা গুলি এসে লাগে ওর ডান পায়ে। আর্তনাদ করে মাটিতে উপুড় হয়ে পড়ে ও। স্যামুয়েল ওর নাম ধরে চিৎকার করে ওঠে। ও এদিকেই আসছিল, কিন্তু হঠাৎ থেমে গেল ওর পা। লিডার এবং কয়েকজন ওকে টেনে নিয়ে চলে গেল দৃষ্টিসীমার বাইরে। তালিয়াকে দেখলো শেষবার, কাঁদছিল সে। ইসাবেলা রক্তাক্ত পা টেনে টেনে এগোতে লাগলো সামনে। ঘোড়ার খুরের শব্দ ধীরে ধীরে ওর নিকটে আসছে, সাথে ন্যাৎসি সৈন্যদের পৈশাচিক উল্লাস। আহত ইসাবেলাকে ওরা ঘিরে ধরে। এক একজনের চোখে পৈশাচিকতা, যেন নরক থেকে এই মাত্র পৃথিবীতে নেমে এসেছে। ওদের মধ্য থেকে একজন হেঁটে এলো ইসাবেলার দিকে। ঠোঁটের হাসি জানান দেয় ওর কুপ্রবৃত্তি মনোভাবের। লোকটা ইসাবেলার চুলের মুঠি ধরে টেনে তুলল, চোয়াল চেপে ধরে লোলুপ চোখে চেয়ে বলল, বেশ খাসামাল জুটেছে আজ। জিহ্বা দিয়ে ইসাবেলার গালটা চেটে পৈশাচিক হাসি হাসলো মধ্যবয়সী সৈন্যটা। বাকিও মেতে উঠল অট্ট হাসিতে। অতিরিক্ত রক্তক্ষরণে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ইসাবেলা। অস্পষ্ট হয়ে এলো চোখের সামনেটা। লোকটা ওর বুকের এক স্তন খুব জোরে চেপে ধরেছে। চেয়েও আর হাতটা সরাতে পারছে না ইসাবেলা। চোখ দুটো ভিজে আরো ঝাপসা লাগছে দৃষ্টি। লোকটার মুখ ঝুঁকে এলো ওর ঠোঁটের দিকে। চুলের মুঠি শক্ত করে ধরে মাথাটা এগিয়ে আনলো। ইসাবেলা শক্তি সঞ্চয় করে মুখটা ঘুরিয়ে নেয়। সুন্দরী দেখি চুমু খাবে না? হাসতে হাসতে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল ইসাবেলাকে। ব্যথায় কোকিয়ে উঠল ও। কিছু বোঝার আগেই শয়তানটা ঝাঁপিয়ে পড়লো ওর দুর্বল দেহের উপর। সম্ভ্রম বাঁচাতে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ আসে না। লোকটার অপবিত্র স্পর্শ ওর পবিত্র শরীরে বিচরণ করে। সেটা সরিয়ে দিতে গিয়েও পারে না। চোখের সামনে অন্ধকার নেমে আসে ধীরে ধীরে। এই দুঃসময়ে একটা নামই মনে এলো, ডাকলো। নিকোলাস। এবং তখনই পরিচিত সেই সুভাষ পেল, সেই সোদা মাটির গন্ধ। বিশ্রী অপবিত্র স্পর্শটা থেমে গেল। বিকট একটা গর্জন শুনতে পায়, আর অনেক মানুষের আর্তনাদ। মানুষ না, ওরা মানুষ নয়। ওর ওপর থেকে অসহ্য ভারটা সরে যায়, বড্ড হালকা লাগে। আহত তনুমন কাতর হয়ে অপেক্ষা করে একটা উষ্ণ স্পর্শের। নিরাপদ একজোড়া বাহুবন্ধনের অপেক্ষায় অবসান হয়। নিরাপদ বাহুবন্ধনে আবদ্ধ হয় ও। দুর্বল হাতে নিকোলাসের গলা জড়িয়ে ধরে মুখ লুকায় ওর ঘাড়ে, ফুপিয়ে কাঁদে। নিকোলাস, নিকোলাস। এই তো আমি এসেছি বেলা। আর কেউ ছবে না তোমায়, আর কোনো ভয় নেই তোমার। স্বস্তিতে চোখ বন্ধ করলো ইসাবেলা। পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্তের কাছাকাছি একটা ছোট্ট গ্রামে আশ্রয় নিয়েছে নিকোলাস। ইসাবেলার পা থেকে গুলি বের করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওর শরীর একেবারে দুর্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ভীতিকর পরিবেশে ডাক্তার জোগাড় করা সহজ ব্যাপার ছিল না মোটেও। কিন্তু যখন প্রসঙ্গ আসে ইসাবেলার, তখন নিকোলাসের কাছে কিছুই কঠিন নয়। ওরা এখন আছে ডাক্তারের পরিচিত এক আত্মীয় বাড়িতে। দ্বিতল কাঠের বাড়িটির ওপরের তলার ছোট্ট একটি ঘরে ওদের আশ্রয় হয়েছে। এ ঘরে একটি মাত্র বিছানা, ইসাবেলার পায়ে মোটা ব্যান্ডেজ। সারাদিন বিছানায় শুয়ে থাকতে হয় ওকে। নিকোলাসের হয়েছে ঝামেলা তাতে। এই ঘরের মেঝেতেও তেমন জায়গা নেই। বাধ্য হয়ে বিছানার এক কোণে শুতে হয় ওকে। ভোর থেকে দুপুর পর্যন্ত ইসাবেলার পাশে শুয়ে থাকা সত্যি কষ্টসাধ্য ওর জন্য। ও কেবল দিন গুনছে। রিগা পিছনে মাত্র হাঁপ ছাড়বে। ইসাবেলার পায়ে গুলি না লাগলে কবেই রিগা পৌঁছে যেত। লিথুনিয়া থেকে রিগা খুব বেশি দূরে নয়, মাত্র কয়েক ঘন্টার পথ। এই কয়েক ঘন্টা এখন কয়েকদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিজের মনকে সে পর্যন্ত বশ মানানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু একটা ভয় ওর সেই চেষ্টাকে বারবার শেষ করে দিচ্ছে। ইসাবেলা আজকাল আর ঘৃণার চোখে তাকায় না। কয়েকবার আর চোখে তাকাতে ধরে ফেলাতে লজ্জায় আড়ষ্ট হয়ে ওঠে ইসাবেলা। এই দৃষ্টি আর ওর পূর্বের দৃষ্টি এক নয়। ভয়টা এখানেই নিকোলাসের। ইসাবেলা ওর প্রতি ভালো লাগা দেখালেই মন বশ করার আপ্রাণ চেষ্টা বৃথা যাবে। বদলে যাবে ও। দুর্বল হবে। দুর্বল হতে চায় না ও। এই বিশ্ব শাসন করতে চায়। শাসকের দুর্বল হলে চলবে না, দুর্বলতা থাকলে চলবে না। তাছাড়া ও আর ইসাবেলা তেল আর জলের মতো।
ওকে নিয়ে কিছু ভাবা বোকামি। মানুষের সাথে পিশাচীদের সম্পর্ক খাদ্য আর খাদকের, শিকার আর শিকারীর, এর বাইরে কোনো সম্পর্ক হয় না। তবে এত মায়া চিন্তা কিসের জন্য? কেন ওই সৈন্যদের অমন করে মেরেছো তুমি? কেন আর সবার মতো ওকে শেষ করে ফেলোনি? কেন ওকে বাঁচাচ্ছ বারবার? সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি। ভেতরের শয়তানটা হাসে, বলে, নিজের সাথে ছলনা করছো? তা বেশ, করো যত ইচ্ছে ছলনা নিজের সাথে। পস্তাবে শেষে তুমি, খুব ভুগবে এই বলে দিলাম। নিকোলাস চুপ রইল। অদূরে মোরগ ডেকে উঠতেই হেঁটে এলো বিছানার দিকে। গভীর নিদ্রায়মান ইসাবেলা। ঘুমালে ওকে নিষ্পাপ ফুলের ন্যায় লাগে। ফুল দেখলে যেমনই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়, নিকোলাসেরও তেমন স্বাদ জাগে ওকে ছুঁয়ে দেখার। সজোরে মাথা ঝাঁকায়, সে ছোবে না ওকে। চুপচাপ গিয়ে শটান হয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। প্রভাত গড়িয়ে সকালের সূর্য ওঠে। ইসাবেলা চোখ মেলে তাকায়। অসতর্কে ডান পা নড়তে ব্যথায় কোকিয়ে উঠল। নিকোলাস শুনতে পায় ওর জীবন মৃত্যু। মৃতের ন্যায় নিথর শুয়ে থাকলেও সব শুনতে পায়, বুঝতে পারে। কেবল নড়েচড়ে উঠতে পারে না দুপুরের আগ পর্যন্ত। ইসাবেলা কাতরাতে কাতরাতে উঠে বসলো বিছানার ওপর। গা ঘেমে একাকার। আজকাল বেজায় দুঃস্বপ্ন দেখছে ও। পুরো জীবনটাই যেন এখন ওর কাছে দুঃস্বপ্ন। হঠাৎ পাশে শায়িত নিকোলাসের দিকে চোখ পড়তেই দৃষ্টি স্থির হলো। দুঃস্বপ্নের মাঝেও খানিক সুখের স্বপ্ন থাকে, যে স্বপ্ন মনকে একটি অন্যরকম অনুভূতি দেয়। সেটা অবশ্য ঘৃণা টিনা নয়, তবে কি হয়তো বন্ধুত্বের মতো বিশেষ কিছু। এই যে নিকোলাস ওর এত সেবা শুশ্রূষা করছে, বারবার বিপদ থেকে উদ্ধার করেছে, এর জন্য বন্ধু ভাবা তো দোষের কিছু নয়। এই পিশাচই কিন্তু তোমার আজকের এই দশার জন্য দায়ী। ইসাবেলা মাথা নাড়ায়। না, আজ আমি যেখানে আছি আমার নিজের কারণে আছি, ওর কোনো দোষ নেই। তবে হ্যাঁ, ও যে পিশাচ তা আমি এখনো মানি। কিন্তু ভেবে দেখো একবার, একটা পিশাচ হয়েও আমাকেও মারেনি, বরং সাহায্য করছে। আমাকে খুব অবাক করে এই ব্যাপারটা। ইসাবেলার দ্বিতীয় সত্তা ভেবে জবাব দেয়। আমার কি মনে হয় জানো, ও তোমাকে পছন্দ করে। যা, কি ভুলভাল বকছো। সলজ্জে হাসে ও। তারপর আবার নিকোলাসের মুখের দিকে তাকায়। ও মিথ্যা বলবে না আজ। নিকোলাস ওকে আকৃষ্ট করে। এমন সুদর্শন যুবক কাকেই বা না আকর্ষণ করবে। আর ও, ইসাবেলা হাসে। ওকে তো পিটারই ছেড়ে গেছে। আকর্ষণীয় হলে নিশ্চয়ই ছেড়ে যেত না। নিকোলাসের কাছে ও কেবল নির্বোধ। তাছাড়া কর্নেলার প্রতিতালয়ে একবার বলেছিল তো ইসাবেলাকে সে পছন্দ করে না। তাহলে কেন এত কেয়ারিং? এখনো মনে পড়ে জ্ঞান ফেরার পর কতটা চিন্তিত দেখাচ্ছিল ওকে। এরপর প্রতিটি দিন ইসাবেলার সেবা শুশ্রূষা করেছে ঠিক আপন জনের মতো। রোজ নিয়ম করে খাওয়ানো, স্নান করতে সাহায্য, ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ পেঁচিয়ে দেওয়া ইত্যাদি ইসাবেলার সব কাজইও করেছে। এমনটাও আশা করেনি, অন্তত নিকোলাসের কাছে তো নয়ই। ওর প্রতি নিকোলাসের এই করুণা বুঝে ওঠে না। হ্যাঁ, এই করুণা ছাড়া আর কি? কিন্তু একজন পিশাচ তো করুণা করে না। এই কয়েক মাসে নিকোলাসের নিষ্ঠুর নির্মম রূপ দেখেছে ও। ধ্বংসের নামান্তর, কেবল ধ্বংস করতেই দেখেছে ওকে ইসাবেলা। মানুষকেও করুণা করে না। ইসাবেলাও তো মানুষ, তবে ওর বেলায় নিকোলাসের এই পরিবর্তন কেন? দরজায় নখ পড়তেই সচকিত হয়। নিকোলাসের গায়ে চাদর টানা নেই। পায়ের কাছ থেকে ওটা এনে ওর গলা অবধি জড়িয়ে দিতে বেশ বেগ পেতে হলো। ব্যথা হচ্ছে পায়ে। কোনো মতে আগের স্থানে বসে বলল, আসুন। গৃহকর্ত্রী ট্রে হাতে ভেতরে ঢুকলেন। মধ্যবয়সী মমতাময়ী এক নারী লিভিয়া। কি এক কারণে তার মুখটা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। দু একবার জিজ্ঞেস করেও জবাব পায়নি। নিকোলাস এবং ওর এই নিয়ে সন্দেহ হয়েছে। ডাক্তারকে প্রশ্ন করেছিল নিকোলাস। তিনি বলেন যুদ্ধের কারণে এমন ভীত থাকে সর্বদা। মৃত্যু ভয়ে বুকের কাছে ক্রুশ ধরে দিনরাত বাইবেলের অংশ জপতে থাকে। জবাবে সন্তুষ্ট না হলেও চুপ হয়ে যায় নিকোলাস। অন্য দিনের মতো আজও লিভিয়া বিড়বিড় করতে করতে ট্রেটা পাশে রাখলো। তারপর নিকোলাসের দিকে তাকালো একবার। ইসাবেলা ভেবেছিল অন্যদিকে মতো পায়ের অবস্থা জানতে চাইবে। জবাব পাওয়া মাত্রই আবার বিড়বিড় করতে করতে বেরিয়ে যাবে। কিন্তু আজ ব্যতিক্রম হলো। লিভিয়া ওর পায়ের কাছে বসে প্রশ্ন করলো, ও কি রোজ এমনই করে, দুপুর পর্যন্ত ঘুমায়? না, আসলে রাতে আমাকে কয়েকবার ওয়াশরুমে যেতে হয় তো। তাছাড়া ওই ঘটনার পর আজকাল খুব দুঃস্বপ্ন দেখছি। রাতে ঘুমাতে কষ্ট হয়। ও রাতভর জাগে আমাকে ঘুম পাড়াতে গিয়ে। এতেই ধকল পড়ে যায় বেশি। একটু বেলা পর্যন্ত তাই ঘুমায়। মিথ্যা বলল ইসাবেলা। ওহ,
আর কিচ্ছু বলল না। ইসাবেলা প্রথম যখন লিবিয়ার বুকের আসান ভাষা শুনেছিল বেশ উৎফুল্ল ছিল। মাতৃভাষায় কথা বলার মতো শান্তি দুটো নেই। দেশ থেকে আলাদা হয়েও যেন খুব উপলব্ধি করেছে এই কথাটা। কিন্তু লিবিয়ার সাথে কথা বলে মজা পায় না। এমন ভীত সন্ত্রস্ত অস্বাভাবিক আচরণ করা মানুষের সাথে কথা বলে কেই বা মজা পাবে। লিবিয়া উঠে দাঁড়ায়, তারপর আবার বসে, ঝুঁকে এসে বলে, তোমাকে একটা কথা বলবো ইসাবেলা, ভয় পাবে না তো? লিবিয়ার অমন বিস্ফোরিত লাল চোখ, ভীত গলার স্বর আর হঠাৎ ঝুঁকে আসাতে ও একটু ঘাবড়ে গেল। নিজেকে সামলে নিয়ে বল, না, বলুন। ওরা আজ আসবে। কদিন ধরে বাড়ির চারপাশে ঘুরছে বুঝলে, কিছু একটার গন্ধ পেয়ে গেছে ওরা। গত রাতেও লনে একজনকে দেখেছি নিচ থেকে তোমাদের জানালার সোজা তাকিয়ে থাকতে। আমার ভীষণ ভয় করছে জানো তো। শক্ত করে ক্রোশটা ধরে বিড়বিড় করতে লাগলেন। তার চোখে এবার স্পষ্ট আতঙ্ক। ইসাবেলা ভাবলো সোভিয়েত সৈন্যদের ভয়ে বুঝিয়ে এমন করছে সে। আবার ভাবে সৈন্যরা রাতের আধারে এসে ঘুরে যাবে কেন? ওরা যে কতটা নির্মম আর নিষ্ঠুর সেদিন জঙ্গলে দেখেছিল ও। লিবিয়া আবার বললেন, তোমার স্বামীকে আমার ভালো লাগে না ইসাবেলা, কেমন যেন ওদের মতো গন্ধ ওর গায়ে। কাদের মতো? প্রশ্নটা করেই বসলো ও। লিবিয়া বলল, রক্তচোষাদের মতো। ইসাবেলা আঁতকে ওঠে। রক্তচোষা? পৃথিবীতে কি আরো রক্তচোষা আছে? ও জানতো নিকোলাস এবং ওর পরিবারই বুঝি এমন। কাপা গলায় জিজ্ঞেস করলো, ওরাই গায়ে থাকে? হ্যাঁ আপনারা পালাবেন আজ? হ্যাঁ, তোমরা চাইলেই সাথে যেতে পারো। যাবে? কখন যাবেন? এই ঘন্টাখানেক পরে। ইসাবেলা ঘড়ির দিকে তাকায়। ঘন্টাখানেক মানে তখন 10টা বাজবে। নিকোলাস জাগবে না, এদের বলতেও পারবে না নিকোলাস সম্পর্কে। না থাক। সব জেনেও যেতে চাইছো না? আমার পায়ের অবস্থা তো দেখছেন, এই অবস্থায় কি করে যাই বলুন? তোমার স্বামীকে জাগিয়ে তোলো, সে কোলে করে নিয়ে যাবে যেভাবে এখানে নিয়ে এসেছিল। তাছাড়া খুব বেশি কষ্ট তো হবে না, বাড়ির বাইরে গাড়ি দাঁড়ানো থাকবে, তোমাকে কেবল কোলে করে নিচ পর্যন্ত নামাবেও। এক কাজ করো, এক্ষুনি জাগিয়ে তোলো ওকে। লিবিয়া নিকোলাসের দিকে ফিরে তাকালো। ইসাবেলা স্পষ্ট দেখতে পেল নিকোলাসের গলার অ্যাডাম অ্যাপেলের ওপর নিচে হতে। লিবিয়া ওর দিকে সরে বসে বলল, এক কাজ করি, আমিই বরং ডেকে সবটা বলি ওকে। তোমাদের নতুন বিয়ে তো, তুমি হয়তো লজ্জা পাচ্ছ বলতে। লিবিয়া হাত বাড়ালো নিকোলাসের দিকে। লিবিয়ার অন্য হাতে শক্ত করে ধরা ক্রুশ। ইসাবেলার হঠাৎ স্মরণ হলো ভ্যালেরিয়ার মৃত্যুর দিনের স্মৃতি। ক্রুশের কারণে নিকোলাস আর আন্দ্রেই কষ্ট পেয়েছিল। সঠিক নিয়ম জানলে সেদিন হয়তো ওরা দুজনেই শেষ হতো এই ক্রুশের আঘাতে। এদিকে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে নিকোলাসের মুখ, সদন্ত চিকচিক করছে ঠোঁটের আড়ালে। যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। লিবিয়া ছুতে যাবে অমনি ওর হাতটা ধরে ফেললো ইসাবেলা। আমি পরে ডেকে সব বলবো ওকে। রাতভর ঘুমায়নি বেচারা, প্লিজ কাঁচা ঘুম থেকে তুলবেন না, ওর মাথার যন্ত্রণা করবে। লিবিয়া রুষ্ট মুখে বলল, তুমি বিশ্বাস করনি আমার কথা না? ওরা যে আসবে বিশ্বাস করছো না। বেশ, থাকো আরামের ঘুম নিয়ে, আমার কি। লিবিয়া অপ্রসন্ন মুখে উঠে দাঁড়ায়। শেষবার নিকোলাস আর ওর দিকে চেয়ে বেরিয়ে গেল ঘর থেকে। লিবিয়ার সব কথা নিকোলাস শুনেছিল। প্রথম দিন থেকেই এই ভদ্রমহিলাকে ওর পছন্দ হয়নি। চোখের দৃষ্টিতে যেন কপটতার চাল। নিকোলাস মানুষের মুখ দেখলে অনেক কিছু আন্দাজ করতে পারে। লিবিয়াকে দেখে ওর সুবিধার মনে হয়নি। ধীরে ধীরে এবারই সবার প্রতি ওর মনে সন্দেহ দানা বেঁধেছে। এমনকি ওই ডক্টর যে সময় পেলে ইসাবেলাকে দেখতে আসে, তাকেও ও সন্দিগ্ধ চোখে দেখছে। ইসাবেলাকে অবশ্য এসবও বলেনি, বুঝতেও দেয়নি। বিপদ আশঙ্কা করেও এ বাড়িতে থাকার মানে হয় না, চেনেও আছে। ইসাবেলার পায়ের ক্ষত এখনো শুকায়নি। এই অবস্থা ওকে নিয়ে হঠাৎ করে কোথাও যেতে পারছে না, তবে সতর্ক দৃষ্টি রেখেছে আশেপাশে। লিভিয়া চলে গেল, আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত। ইসাবেলা জানালায় মুখ করে বসে আছে। নিকোলাস বিছানায় বসেছিল চুপ করে। এবার উঠে দাঁড়ায়। ফার্স্ট এইড বক্সটা হাতে তুলে এগিয়ে যায় ইসাবেলার দিকে। ওর পায়ের কাছে অনুচ্চ টুল এনে বসলো। আহত পাটা তুলে কোলে রাখতেই মৃদু কেঁপে ওঠে ইসাবেলা। নিকোলাস ভ্রু কুচকে তাকাতেই লজ্জা আড়াল করে বলল, জবাব দিলেন না? আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে এখানে থাকতে। আমি থাকতে তোমার কোনো ভয় নেই বেলা। ইসাবেলার ফ্রকটা হাঁটুর ওপরে তুলল, হাত রাখলো ওর মুক্ত পায়ের ত্বকে। শক্ত করে ঠোঁট চেপে ধরেছে ইসাবেলা। নিকোলাস প্রতিদিন এমনই করে, স্পর্শ করে। ওর কাছে এটা হয়তো সাধারণ ব্যাপার, কিন্তু ইসাবেলার কাছে নয়।
শিহরিত হয় নিকোলাসের হাত পায়ের নগ্ন ত্বকে পড়তে। নিকোলাস ড্রেসিং করছে এক মনে। ইসাবেলা অনিমেষ চেয়ে আছে ওর দিকে। লম্বা নাক, ঘন কালো ভুরু আর ওই লাল ঠোঁট। নিকোলাসের ঘন কালো চুলের কিছুটা উড়ে এসে পড়ছে কপালের ওপর। কি অবলীলায় খেলছে ওর কপালে। বড্ড হিংসে হলো চুলগুলোর ওপর ইসাবেলার। ওর দৃষ্টি ফের গিয়ে থামে নিকোলাসের ঠোঁটের ওপর। পিশাচ হবে ভয়ঙ্কর কদাকার। এমন সুদর্শন কেন হলো? ঠিক আছো তুমি? হুম। চমকে ওঠে ইসাবেলা। নিকোলাস এখনো চোখ তুলে তাকায়নি। ঠোঁট ফুলাচ্ছ কেন? ঠোঁটে হাত উঠে এলো ইসাবেলার। সত্যি তো ও ঠোঁট ফুলিয়ে আছে। জোরপূর্বক হেসে বলল। এটাকে ঠোঁট ফুলানো বলে না, পাউট বলে। এ দেখো। ইসাবেলা পাউট করে দেখায়। নিকোলাস এক পলক দেখে মুচকি হাসে। ইসাবেলা ওর হাসি দেখে বোকার মতো হাসে। তারপর বলে, আপনার হাসি কিন্তু চমৎকার সুন্দর, যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। তুমি পাগল হয়েছো? হুম। অপ্রস্তুত হয়ে পড়ে ইসাবেলা। নিজের বলা কথাতে ও বেশ লজ্জিত হলো। কেন যে মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। নিকোলাসের মুখটা হঠাৎ গম্ভীর হলো। ড্রেসিং শেষে ওর পা আস্তে করে নিচে রাখলো। ফ্রকটা নামিয়ে দিল নিচে। ইসাবেলা সোজা হয়ে বসলো। পায়ে যেন এখনো নিকোলাসের রুক্ষ কঠিন হাতটার স্পর্শের রেশ রয়ে গেছে। বক্সটা হাতে নিয়ে উঠে গেল নিকোলাস। ব্যথা কি এখন তেমন নেই? আছে তো, কেন? ড্রেসিং এর সময় ব্যথা অনুভব করছো না কেন তাহলে? আজ আমি ইচ্ছে করে ক্ষতর ওপর তুলো সামান্য জোরে চেপেছিলাম। তোমার কাছ থেকে কিন্তু ব্যথা ট্যাথার প্রতিক্রিয়া পেলাম না। ইসাবেলা হাতটা ব্যান্ডেজের ওপর রেখে আঙ্গুলে মৃদু চাপ দিতেই চোখ মুখ শক্ত করে তোলে। ভীষণ ব্যথা। তাহলে তখন কি হয়েছিল? তখন কেন টের পায়নি কিছু? বেলা, মনে হয় কিছু ভাবছিলাম। গভীর ভাবনায় ডুবে গেলে এমনটা হয় সচরাচর। আর ইউ শিওর? নিকোলাস অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। ইসাবেলা চট করে মুখটা জানালার দিকে ঘুরিয়ে বলে। হ্যাঁ, অবশ্যই। নিকোলাস এখনো দৃষ্টি অনড় রেখেছে ওর দিকে। গভীর ভাবনা না ছাই। ওর ব্যথা ভোলার কারণ ছিল নিকোলাস। বেশ ভালোভাবেই সেটা জানে নিকোলাস। বেলা, হুম। ক্ষণিক নীরবতা নামলো ঘরময়। ইসাবেলা এখনো নিকোলাসের দিকে ফেরেনি। ওর কেন যেন মনে হচ্ছে নিকোলাস সবটা ধরে ফেলেছে। একটুখানিই তো দেখেছে, ওইটুকু দেখলে কি হয়? ও তো আর নিকোলাসের মতো ঠোঁট বাড়িয়ে চুমু খেতে যায়নি। বিছানায় এসে শুয়ে পড়ো। হাঁপ ছেড়ে বাঁচে ইসাবেলা। নিকোলাস দরজার দিকে যেতে ও বলল, এই পা নিয়ে বিছানা পর্যন্ত কিভাবে যাব? ভাবলে সেহীন মুখে তাকায় নিকোলাস। কঠিন গলায় বলল, সব ব্যাপারে এত পরনির্ভরশীল কেন তুমি? হ্যাঁ, কি ভাবো আজীবন তোমাকে কোলে করে ঘুরে বেড়াবো? এক পা আহত হয়েছে, অন্য পা তো ঠিক আছে। চেষ্টা করো নিজে নিজে। বলেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নিকোলাস। ইসাবেলার চোখ ছলছল করছে। খুব আতে লাগলো নিকোলাসের কথা। অন্য পায়ের ওপর ভর করে দাঁড়াতে ব্যথায় কোকিয়ে উঠল। টলমল চোখের জল এবার গড়িয়ে পড়ে গাল বেয়ে। পায়ের ব্যথার চেয়ে নিকোলাসের কথার ব্যথা বেশি লেগেছে ওর। আহত পা হ্যাচড়ে চলল বিছানার দিকে। খুব কষ্ট হলো, কিন্তু হার মানল না। কারো ওপর বোঝা হয়ে থাকার মতো কষ্ট দুটো নেই পৃথিবীতে। বিছানায় বসে পাটা মেলে দিল। সাদা ব্যান্ডেজের খানিকটা রক্তে ভিজে গেছে। ঠোঁট কামড়ে কান্নার শব্দ দমালো। শারীরিক মানসিক ভাবে নিকোলাস বহু আঘাত দিয়েছে ওকে, কিন্তু আজকেরটা অন্য সবটার মতো ছিল না। শুয়ে শুয়ে অনেকক্ষণ কাঁদলো। কাঁদতে কাঁদতেই এক সময় ঘুমিয়ে গেল। লেবিয়ার এই বাড়িটির পেছনের দিকে বিশাল অরণ্য। ডান দিকে সরু লেক, বেশ ফাঁকা ফাঁকা বসতি আশেপাশে। নিকোলাসের রক্ত নেশা চেপেছে, ক্রোধ বাড়ছে প্রচন্ড বেগে। রক্ত প্রয়োজন ওর, তৃষ্ণা মেটাতে রক্ত প্রয়োজন। হাওয়ায় মিশে গিয়ে থামলো একটি বাড়ির সামনের সবজি খামারে। এক যুবতী এই ভর বিকেলে সেখানে বসে আগাছা পরিষ্কার করছে। নিকোলাস আশেপাশে সতর্কে দেখলো কেউ নেই। ধোয়ার কুণ্ডলী হয়ে যুবতীর চতুর্দিকে ঘুরতে লাগলো। মেয়েটি প্রথমে খেয়াল করেনি। ভয়ঙ্কর গোঙানির শব্দে আটকে ওঠে ও। দ্রুত দাঁড়িয়ে যায়। সূর্যের আলোর তেজ বেশ কমে এসেছে। তার মধ্যে চারপাশে ঘুরতে থাকা ধোঁয়াটা ওর নজরে এলো। সাথে ভয়ঙ্কর গা শিউরে ওঠা চাপা হাসি। মেয়েটি উল্টো দিকে দৌড়বে, অমনি নিকোলাস ওকে ধরে ফেলে। টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। প্লিজ ছেড়ে দাও আমাকে। নিকোলাসের ভেতরকার পিশাচটা লোভে খ্যাক খ্যাক করে হাসতে থাকে। মেয়েটাকে একটা গাছের সাথে দাঁড় করিয়ে ওর গলা চেপে ধরে। নিকোলাসের জ্বলন্ত লাল চোখ রক্তিম ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে এসেছে সদন্ত। ভয়ে ফ্যাকাশে হয়ে গেল মেয়েটির মুখ আকুতি করে। আমি গর্ভবতী, আমায় মেরো না, দোহাই তোমার। নিকোলাসের চোখ যায় ওর হাতে রাখা পেটের উপর। ঠোঁট বাঁকিয়ে হাসলো আর একবার। কানের কাছে ঝুঁকে এসে বলল,
তবে তো আজ আমার মহাভোজ। মেয়েটি কিছু বোঝার আগেই তীক্ষ্ণ সদন্ত বসিয়ে দেয় ওর ঘাড়ে। চিৎকার করে নিস্তব্ধ জঙ্গল কাঁপিয়ে তোলে মেয়েটি। খানিক পরেই সব আগের মতো শান্ত হয়ে যায়। মেয়েটির ফ্যাকাশে দেহ পড়ে আছে নিচে। নিকোলাসের শরীর চাঙ্গা হয়ে ওঠে। ঘুরে দাঁড়াতেই মেয়েটির দুর্বল গলার স্বরে থেমে যায়। আমার সন্তান, আমার সন্তান। নিকোলাস ঘুরে দাঁড়ায়। মেয়েটির চোখ বোঝা, হাতটা পেটের ওপর, এখনো সামান্য রক্ত অবশিষ্ট ওর দেহে। এতে কি বাঁচবে ওর সন্তান? বাচক কিংবা মরুক তাতে আমার কি, যদি বেলায় এই ঘটনা জেনে যায়? নেকড়ে সত্তা প্রশ্ন করে। পিশাচ বলে, ও সব জানে। আমি কি, ও ভালো করেই জানে। নতুন কিছু নয় এসব ওর কাছে। আমি এমনই নির্মম নিষ্ঠুর আর স্বার্থপর আমি। তারপরেও ও তোমাকে পছন্দ করেছে, বিশ্বাস করে। এখন কি বলতে চাইছো? তোমার তৃষ্ণা তো মিটছে, তবে এই মেয়েকে বাঁচালে ক্ষতি কি? হয়তো এই কারণে বেলার ভালোবাসাও পেয়ে যেতে পারো একদিন। ভালোবাসা? তোমার মাথা খারাপ হয়েছে? কারো ভালোবাসার প্রয়োজন নেই। আমি একে বাঁচাবো না। নিকোলাস ধোয়ার কুণ্ডলি হয়ে গলে যায় গাছের সারির ফাঁকে। কিছু দূর গিয়ে ফের ফিরে এলো। মেয়েটি অচেতন পড়ে আছে এখন। কোলে তুলে নিল ওকে। মেয়েটির অচেতন মুখে চেয়ে বলল, তোমাকে আমি বাঁচাচ্ছি কেবল করুণা করে, আর কিছু না। নেকড়ের সত্তা ফিক করে হেসে উঠতেই রাগে গোঙানি দিয়ে ওঠে নিকোলাস। চুপ করো, নয়তো একে এখনই ছুঁড়ে ফেলতে আমার বাঁধবে না। পিশাচদের ভরসা নেই, সুতরাং নেকড়েটা চুপ করে গেল। ইসাবেলার পায়ের ক্ষত অনেকটা শুকিয়ে এসেছে। এখন ক্রাচে ভর করে একটু আধটু চলতে পারে ও, কিন্তু নিকোলাসের করা বারণ খুব বেশি হাঁটা যাবে না। ইসাবেলা সে কথা প্রায়ই অমান্য করে। আগের মতো দুপায়ে জোর লাগিয়ে হাঁটতে চাই ও। এভাবে দিন রাত নিকোলাসের ঘাড়ে বসে সেবা শুশ্রূষা নিতে ওর আর ভালো লাগছে না। নিকোলাস পাশে শায়িত এই মুহূর্তে। ইসাবেলা উঠে বসলো। সাবধানে নিঃশব্দে বিছানা ছেড়ে ক্রাচে ভর করে দাঁড়ায়। এমন না যে ওর উঠে দাঁড়ানোর শব্দে নিকোলাসের ঘুম ভেঙে যাবে। তবুও এভাবেই উঠলো। রোজ উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। আঙুলের ডগা দিয়ে পর্দার কোণাটা সামান্য সরিয়ে বাইরে উকি দিল। রৌদ্রময় সকাল। অদূরে গমের ক্ষেতের মাঝে উইন্ডো মিলটা স্লথ গতিতে ঘুরে যাচ্ছে। মাঠ জনমানবহীন। জানালার পাশেও প্রায়ই বসে থাকে। তাকিয়ে থেকে দূরের দিগন্ত বিস্তৃত গম ক্ষেত। প্রথম দু একজন লোক দেখা গেলেও ইদানিং একেবারে কাউকে দেখে না। আশেপাশে মানুষের সারা শব্দও তেমন নেই। কেবল মাঝে মাঝে গাড়ি চলার শব্দ আর ফায়ারিং শোনে। যুদ্ধ যে কবে শেষ হবে এভাবে এখানে থাকতে ভয় যে করে না তা নয়, তবে সেই আগের মতো অতটাও নয়। তাছাড়া সাথে যখন নিকোলাস আছে ওর আর ভয় কিসের? ঘাড় ঘুরিয়ে নিকোলাসের নিদ্রিত মুখের দিকে তাকালো। শটান হয়ে শুয়ে আছে ও, বুকের উপর হাত ভাঁজ করা। নিকোলাসের আপাদ মস্তকে এক লহমায় চোখ বুলিয়ে দিল। তারপর দৃষ্টি স্থির হলো মুখের ওপর। অনেকদিন সেভ না করাতে দাড়ি বেশ বড় হয়েছে। ইসাবেলার দাড়িগুলোর লোক পছন্দ ছিল না, কিন্তু আজ ওর মনে হলো দাড়িতেও আলাদা রকমের সৌন্দর্য বিরাজ করে। মৃদু মাথা ঝাঁকালো। মেঘ ঘুরে দাঁড়ায় জানালার বাইরে মুখ করে। সেদিনের অমন রূঢ় ব্যবহারের পর নিকোলাসের সাথে তেমন কথা বলে না ও। হ্যাঁ নাতেই জবাব দেয়। এর পরের দুদিনও একাই পায়ের ক্ষতে ড্রেসিং করেছে। সকাল সকালই কাজটা করতো যেন নিকোলাসের সাথে এই নিয়ে কথা না বলতে হয়। জেগে ওঠে নিকোলাস। একবার তাকিয়েছিল ওর পায়ের নতুন ব্যান্ডেজের দিকে, তারপর ওর মুখের দিকে। ইসাবেলা ভেবেছিলাম কিছু বলবে, কিন্তু কিছুই বলেনি। চুপচাপ বেরিয়ে গিয়েছিল বাইরে। কখন ফিরত ইসাবেলা জানবে না, হয়তো ভোরে কিংবা আগেই। মাঝে মাঝে নিচের তলায় পায়ের শব্দ পেত। লিবিয়া চলে যাওয়ার পর এ বাড়িতে আর নতুন কেউ আসেনি, এমনকি ওই ডাক্তারও না। প্রথমে একটু ভয় পেয়েছিল লিবিয়ার সেই কথাগুলো মনে করে, কিন্তু না, খারাপ কিছু এখনো পর্যন্ত ঘটেনি। পরে আন্দাজ করে নিয়েছে ওটা হয়তো নিকোলাস হবে। ইসাবেলার সাথে একই ঘরে থাকতে ওর ভালো লাগছিল না বলেই আসেনি ওপরে। তবে ভোরে কেন আসে? তখনও না আসলেই পারে। ওইটুকু করুণা না করলেই কি নয়? নিজেকে আজ ওর কেবলই বোঝা মনে হয়। নিকোলাসের ওপর আর বোঝা হয়ে থাকতে চাইছে না। চোখ জ্বলছে কেন যেন। এখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। ক্রাচে ভর করে দরজার দিকে এগিয়ে গেল। শব্দহীনভাবে লক খুলে বাইরে বেরিয়ে এলো। ছোট্ট করিডোরের এক কোণে সিঁড়ির ধাপ। ওদের রুমের আগেও আরো একটা রুম আছে। সাদের সামনে এগোবে কিনা ভাবলো। পেছন ফিরে রুমের ভেতর দেখলো আর একবার। নিকোলাসের এখান থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে। ওর চোয়াল শক্ত হয়ে উঠেছে। কি ভাবছে ইসাবেলা? ফের পালাবে? মনে মনে হাসলো কথাটা ভেবে ইসাবেলা। দরজাটা ভিজিয়ে সিঁড়ির দিকে এগোলো। সামনের রুমটা লক। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ওর বেজায় কষ্ট হলো। পড়ে যাওয়ায় একটা ভয় ছিল। সব ভয় ডর কাটিয়েও নিচে নামে। কাঠের ওই বাড়িটি বেশ সাদা মাটা।
গ্রামের সাধারণ আর সকল ঘরের মতোই ছোট্ট কিচেন, ডাইনিং এর সাথে বসার ঘর আর দুটো রুম। সদর দরজা লক করে পর্দা টেনে দেওয়া। এইটুকু নামতেই ইসাবেলার ঘাম ছুটে গেছে। ব্যাটারি চালিত ফ্যানটা চালাবে বলে সুইচ টিপলো, না ঘুরছে না ফ্যান। ডাইনিং এর চেয়ার টেনে বসলো, ক্রাচটা রাখলো চেয়ারের একপাশে, চুলটা খোপা করে হাত বাড়িয়ে সামনের বোতল টেনে আনে। পানি ভেবে ছিপি খুলে মুখের কাছে আনতে বুঝতে পারে এতে পানি না ভটকা। তৃষ্ণা মিটাতে সেটা গটগট করে গলায় ঢাললো। অর্ধেকটা শেষ করে বোতলটা পুনরায় টেবিলের ওপর রেখে দেয়। ভটকার ঝাঁজ এখনো গলায় টের পাচ্ছে ও। ভটকাতে ও অভ্যস্ত নয়। দ্রুত নেশা চড়ে যায়। তৃষ্ণা মিটতেই পেটে ছুঁচোটা ছটফট শুরু করলো। টেবিলে ভটকার বোতল আর কয়েকটা গ্লাস উল্টানো ছাড়া কিচ্ছু নেই। ইসাবেলা ক্রাচে ভর করে আবার উঠল। নিকোলাস রোজকার মতো আজব হয়তো খাবার রেখেছিল রুমে। ইসাবেলা ওই খাবার খেতে উপরে উঠবে না, সেই ধৈর্য, ইচ্ছে অথবা বল কোনোটাই নেই ওর মধ্যে সেই মুহূর্তে। খিদে পেটে বসে থাকার সিদ্ধান্ত নিল। তার ঘরে জানালার পর্দাটা সামান্য সরিয়ে জানালা খুলতেই মৃদু বাতাস এসে লাগলো গায়ে। সকালের রোদ মেশানো বাতাসে প্রশান্তি না পেলেও এতক্ষণে হাঁসফাঁস ভাবটা খানিক কমে গেল। পিঠ লাটিয়ে বলল, জানালার সাথেও সোসাইটি। এইটুকুতেই ক্লান্ত হয়ে পড়েছে ও। অনেকক্ষণ বসে রইল থম ধরে, তারপর জানালার দিকে বেঁকে বসলো। পর্দা পুরোপুরি সরিয়ে দিতেই সাহস পাচ্ছে না। বন্ধ বাড়িতে ওকে কেউ দেখে ফেললে শেষে আর এক বিপদ। সোফার পেছনে বাহু রেখে মাথাটা এলালো তার ওপর। এইভাবে বসে বেশ বাতাস লাগছে গায়ে। বসার ঘরটা দোতলার ওদের থাকার রুমের ঠিক নিচে। ওই যে গম ক্ষেতের সেই ঘুরতে থাকা উইন্ড মিল দেখতে পাচ্ছে এখানে বসে। আন মনে সেদিকে চেয়ে রইল। এই মুহূর্তে নিঃসঙ্গতা ওকে কত কি ভাবায়। খালি পেটে ভদকাটা একটু বেশিই বাড়াবাড়ি করছে। যত আবেগ ছিল সব ঠেলে বের করে আনছে। জীবনের গত হওয়া সবটুকু যেন ভেসে ওঠে চোখের সামনে। বুক ভারী হয়ে উঠল হঠাৎ। ইসাবেলা, চমকে তাকায় সামনে ইসাবেলা। আগাথা দাঁড়িয়ে বসার ঘরের আগাথা! হয়ে বসলো ও। আগাথা এগিয়ে এলো, বসলো ওর মুখোমুখি। ইসাবেলা টলমলো চোখে চেয়ে শুধালো, ঠিক আছো তুমি? মাথা ঝাঁকালো। না, একদমই ঠিক নেই আমি আগাথা। ওর চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়লো। আগাথা দুবাইতে জড়িয়ে ধরে ইসাবেলাকে ফুপিয়ে কাঁদছে ও। কিছুক্ষণ পর নিজেকে সামলে চোখ মুছলো ইসাবেলা। এভাবে কেঁদে ফেলা উচিত হয়নি ওর। কেন যে কাঁদলো। নেশাটাই যত নষ্টের মূল। লজ্জায় মুখ নইয়ে ফেলে। আগাথা হাঁপ ছেড়ে ওর মাথায় হাত রাখেন। কি হয়েছে? কিছু না। ইসাবেলা, তাকাও আমার দিকে। ইসাবেলা তাকালো আগাথার দিকে। আগাথা পরম মমতায় ওর গালে হাত রাখলো। ওর বাদামি চোখে চেয়ে বলল, তোমার এই চোখ কারো কথা মনে করিয়ে দেয় আমাকে ইসাবেলা। কার? আগাথা ম্ল্যান হাসলো, কিন্তু ওর প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, এখান থেকে রিগা বেশি দূর নয় ইসাবেলা। তোমার পা সেরে উঠতেই নিকোলাস তোমাকে সেখানে রেখে আসবে। আমি জানি। বিড়বিড় করে বলল ইসাবেলা। কিছু একটা করতে হবে আমাদের, যে করেই হোক। তোমাকে আবার ফিরতে হবে নিকোলাসের প্রাসাদে। এ অসম্ভব এখন। এই অসম্ভবকে সম্ভব করতে হবে তোমাকে ইসাবেলা। হাতে সময় কম আমাদের। আমি পারবো না আগাথা, আমার দ্বারা এ কাজ হবে না। আমাকে ক্ষমা করুন। চাহনি কঠিন হয় আগাথার। এত দুর্বল কেন তুমি? কারণ আমি দুর্বল আমি আগাথা। এই যে এক পায়ে গুলি খেয়ে বোঝা হয়ে আছি আপনার ছেলের ওপর। আমি সবার ওপর শুধু বোঝা হয়ে উঠি। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল ইসাবেলা। আগাথার দৃষ্টি নরম হলো। কিছু বলবে তার পূর্বে দেওয়াল ঘড়ির পেন্ডুলাম ঢং ঢং শব্দ করে জানান দেয় 12টা বাজে। আগাথা হতাশ মুখে উঠে দাঁড়ায়। সুযোগ পেলে আবার আসবো আমি ইসাবেলা। এর মধ্যে কিছু একটা ভেবে স্থির করে ফেলবো। তারপর যা বলবো তাই করবে তুমি। ভ্যালেরিয়ার কথা মনে রেখো। তোমার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে ও। ওর অসমাপ্ত কাজ সমাপ্ত করা তোমার কর্তব্য। ওর আত্মা শান্তির জন্য সেই কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবে বলে আশা রাখি আমি। আর হ্যাঁ, বদকা তোমার জন্য ঠিক না, আর খাবে না ওটা। ইসাবেলাকে কিছু বলার সুযোগ না দিয়ে অদৃশ্য হয়ে গেল আগাথা। ভ্যালেরিয়ার কথা স্মরণ করেও আজ ইসাবেলার দুর্বল মন কিছুতেই শক্ত হতে পারল না। কিছুতেই ফিরে এলো না প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধের আগুন না চললে কি করে নিকোলাসকে শেষ করবে? ওকে এবং ওর পরিবারকে শেষ করেই তো ভ্যালেরিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। মনটা এমন করছে কেন আজ? কেন জোর পাচ্ছে না প্রতিশোধের? দুর্বল মনটাকে তিরস্কারে জর্জরিত করে তুলল ও। বেলা, বসার ঘরে এসে দাঁড়িয়েছে নিকোলাস। না, ইসাবেলার কোনো জবাব নেই, এমনকি ফিরে পর্যন্ত দেখলো না ওকে।
সেদিনের সেই রূঢ় ব্যবহারের পর থেকে এমন করছে ও নিকোলাসের সাথে। আগের মতো কথা বলে না, কথা বলতে গেলে না পেরে হ্যাঁ নাতেই কোনো রকমের জবাব দেয়। ইসাবেলার এই আচরণ নিকোলাসকে রাগিয়ে দেয়, কিন্তু মেজাজ যথাসাধ্য শান্ত রাখে। ভাবে একদিকে থেকে ভালোই হয়েছে ইসাবেলা এমন করায়, এতে ওর প্রতি জন্মানো মায়া খুব বেশি বাড়বে না, নিজেকে এবং নিজের অনুভূতিকে প্রকাশ রাখতে পারবে। তাই তো ও নিজেই দূরত্ব বাড়াচ্ছে। বেলা, তোমাকে আমি ডেকেছি। রুক্ষ গলায় বলল নিকোলাস। ইসাবেলা এক প্রকার অবহেলিত গলায় বলল, শুনছি আমি। তোমাকে রুম ছেড়ে বেরোতে নিষেধ করেছিলাম আমি, কেন নিচে নেমেছো? দম বন্ধ হয়ে আসছিল আমার ওই রুমে। আমার জায়গা পর্যন্ত অপেক্ষা করতে পারোনি? ইসাবেলা মুখ ফেরালো ওর দিকে। একটু আগের কান্নার ওর নাক মুখ লাল হয়ে আছে। নিকোলাসের দিকে ক্ষুব্ধ চোখে চেয়ে গলা চড়িয়ে বলল, না, পারিনি। অনেক করুণা করেছেন আমার উপর। আপনার করুণার চাপে দম বন্ধ হয়ে আসছে আমার, আর করুণা নিতে পারছি না। তাছাড়া সেদিন বলেছিলেন না, সব ব্যাপারে এত পরনির্ভরশীল কেন তুমি? হ্যাঁ, কি ভাবো আজীবন তোমাকে কোলে করে ঘুরে বেড়াবো? এক পা আহত হয়েছে, অন্য পা তো ঠিক আছে। চেষ্টা করো নিজে নিজে খুশি হন, সেটাই করছি আমি। দাঁতে দাঁত কামড়ে আগের মতো মুখ ঘুরিয়ে রইল ইসাবেলা। নিজের বলা কথা এখন ইসাবেলার মুখ থেকে শুনে মোটেও ভালো লাগলো না নিকোলাসের। সেদিন কথাগুলো রাগের মাথায় বলে বসেছিল। ইসাবেলার ওর সাথে সহজ হয়ে উঠছে, এক মন দারুণ খুশি তাতে, কিন্তু অন্য মন বেচার। নিকোলাস টের পাচ্ছিল ইসাবেলার দৃষ্টির পরিবর্তন। ঘৃণা নেই, রাগ নেই। নিকোলাসকে ও একটু একটু করে নিরাপদ আশ্রয় ভাবতে শুরু করেছিল। হয়তো এমন চললে একদিন ভালো লাগাটাও হয়ে যেত। কোনো একদিন নিকোলাস আশা করেছিল এই পরিবর্তন। এখানে আসার পর যখন ওর মধ্যে তেমনই লক্ষণ দেখতে পেল নিকোলাস, মনে মনে দারুণ আনন্দিত হয়েছিল। কিন্তু সেই আনন্দ ছিল ক্ষণিকের। ওর পৈশাচিক মন মনে করিয়ে দিল ইসাবেলা আর কোনো দিনও এক হতে পারবে না। ইসাবেলার এই পরিবর্তনকে প্রশ্রয় দেওয়া মানেই নিজের ধ্বংস ডেকে আনা। নিজেকে ধ্বংস করতে এত ত্যাগ করেনি নিকোলাস। শত শত বছরের শ্রম সে এক মেয়ের জন্য নষ্ট করবে না। এই পৃথিবীতে একছত্র আধিপত্যে গাড়ি তুলতে যাবে ওর, আর ওর স্বপ্নের মাঝে কাউকে আসতে দেবে না, কাউকে না। থাক মুখ ঘুরিয়ে ইসাবেলা, এতে ওর ভালো, নিকোলাসের নিজেরও ভালো। কিন্তু কান্নায় লাল হওয়া ইসাবেলার নাক আর মুখ দেখে ওর মনের মধ্যে কাঁটা ফুটতে লাগলো। কেন কাঁদছিল জানতে বড় ইচ্ছে হয়। কান্নার কারণও ও কিনা এই ভেবে ভেবে অশান্তি শুরু হলো মনে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসাবেলাকে এই অবস্থায় দেখতে পাচ্ছে না। এক প্রকার ওর দিকে তাকিয়ে ধোয়ার কুণ্ডলী হয়ে সদর দরজার ফাঁক গলে বেরিয়ে যায় নিকোলাস। আজ একটা সন্দেহজনক ঘটনা ঘটলো। আপাদমস্তক কালো কাপড়ে আবৃত দুজন মানুষকে দেখেছে নিকোলাস। নৈশ তৃষ্ণা মিটিয়ে ফিরছিল লিভিয়ার বাড়ির দিকে। বাড়ির সামনে রাস্তাটা দিয়ে সোভিয়েত সৈন্যদের গাড়ি যাচ্ছিল। নিকোলাস ধোয়ার কুণ্ডলী হয়ে দরজা গলে ঘরের ভেতরে ঢুকলো। সৈন্যদের গাড়ির শব্দ যতক্ষণ শুনতে পেয়েছিল নিচতলাতেই দাঁড়িয়েছিল। ওরা চলে যেতে ও বসার ঘরে গিয়ে বসলো। আর তখনই শব্দটা কানে এলো। শব্দটা তীব্র নয়, সাধারণভাবে কারো কানেই লাগবে না হয়তো, কিন্তু নিকোলাসের লাগলো। সতর্ক হলো ও, উঠে দাঁড়ায় নিঃশব্দে। পর্দা সরিয়ে দেখা রিস্ক হবে, কারণ শব্দটা আসছে ঠিক ওদিক দিয়ে। ও হাওয়ায় মিশে গেল, উত্তর দিকের জানালার ফাঁক গলে বেরিয়ে এলো বাইরে। বাড়ির পেছনের গম খেতে দাঁড়িয়েছিল সেই আপাদমস্তক কালো কাপড়ে আবৃত মানুষ দুটো। নিকোলাস আদরের উইন্ড মেলের কাছাকাছি নিজেকে আড়াল করে দাঁড়ায়। লোক দুটোর ভাবগতিকও দেখতে চেয়েছিল। এক দৃষ্টিতে ওরা ঘাড় তুলে তাকিয়েছিল দোতলার ওই ঘরটাতে, যেখানে ও আর ইসাবেলা থাকে। হঠাৎ ইসাবেলার ছায়া পড়ে জানালায়। ধীরে ধীরে এগিয়ে আসে জানালার দিকে, এক টানে সরিয়ে দিল পর্দা। ফ্রেন্ডস জানালার কবাট খুব সাবধানে খুলল। একেবারে খুলল না, ওর হয়তো গরম লাগছিল বলে সামান্য একটু ফাঁকা করে দিল জানালা। তারপর সরে গেল সেখান থেকে। মানুষ দুটো ওর ছায়া দেখে পরস্পরের দিকে চেয়ে মাথা নাড়ায়। ওদের এই আচরণ নিকোলাসকে চিন্তিত করে। সিদ্ধান্ত নেয় শেষ করে ফেলবে ওদের। সদন্ত বেরিয়ে এসেছিল, চোখ দুটো পৈশাচিকতায় জলজল করছিল। ও ছুটে আসবে ঠিক তখনই ডান পাশের বাড়ির সামনে গোলাগুলি শুরু হলো। সৈন্যদের চিৎকার আর সাধারণ মানুষের আহাজারিতে একটু দৃষ্টি সরেছিল। ওই একটুখানি সময়েই বাড়ির পেছনের মানুষ দুটোকে হারিয়ে ফেলে নিকোলাস। কোথাও আর খুঁজে পাওয়া গেল না। চিন্তিত মুখে ফিরে এলো। ভোর হলেও মৃতের ন্যায় হবে। তখন যদি ওরা আক্রমণ করে, আগের মতো নিশ্চিন্তে ওপরে শুতে পারবে না আজ।
এই বাড়ির সবটা নিকোলাস নখদর্পণে। বেসমেন্টের এক কোণে ছোট্ট খুপড়ি মতো স্থান আছে, বড্ড নোংরা আর স্যাঁতসেঁতে। ইঁদুর মাকড়সার অভাব নেই সেখানে। ঠিক করলো আজ ওখানেই ইসাবেলার থাকার ব্যবস্থা করবে। নিজের জন্য অন্য চিন্তা করলো, আজ আর এ বাড়িতে থাকবে না। ঝুঁকি নিতে নারাজ ও। বেসমেন্টের ওই জায়গাটা যত দূর পারা যায় পরিষ্কার করলো। এখনো থাকার জন্য পুরোপুরি উপযোগী না। একটুখানি কাঠের ছিদ্র ছাড়া আর কোনো জায়গা নেই আলো বাতাস ঢোকার। কাঠের দেওয়ালের গায়ে গায়ে এখনো মাকড়সা পোকামাকড় নির্ভয়ে হাঁটছে। নিকোলাসের হাতে সময় কম। বেসমেন্টের পুরনো জিনিসের মধ্যে হাতুড়ি আর লোহার রড পেল ও। সেগুলো দিয়ে ঘিরে দেওয়া কাঠের তক্তার তিনটে আলাদা করে। এখান থেকে গম ক্ষেত খুব বেশি দূরে নয়। কাঠের তক্তা তিনটে আবার কোনো রকমে বসিয়ে দেয় আগের মতো। নিচের একটা ঘর থেকে একটা ম্যাট্রেস আর বালিশ এনে রাখলো সেখানে। হারিকেন জ্বালিয়ে এক নজর দেখে নিল। ইসাবেলার বোধহয় এখানে থাকতে সমস্যা হবে। যে গরম পড়েছে এর মাঝে এই আলো বাতাসহীন বদ্ধ জায়গায় থাকাটা কষ্টকর। ইসাবেলাকে সবটা বললে নিশ্চয়ই কষ্টটা ও করবে, এছাড়া উপায়ও নেই আর। নিকোলাস ওপরে উঠে এলো। ইসাবেলা বসেছিল বিছানায় পা ঝুলিয়ে জানালামুখী হয়ে। নিকোলাস রুমে ঢুকতেও ফিরে দেখলো না, কিন্তু ওর মনোযোগ সম্পূর্ণই নিকোলাসের উপস্থিতিকে কেন্দ্র করে। ওর পাশের বিছানার ম্যাট্রেস বসে গেল। সোদা মাটির পরিচিত গন্ধটা এবার খুব কাছ থেকে পাচ্ছে ইসাবেলা। বিছানা শক্ত করে ধরলো হাত দুটো। তাকাবে না করেও তাকালো পাশে। সেম দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে নিকোলাস। চোখ সরিয়ে নিল ইসাবেলা। টের পাচ্ছে বুকের ভেতরে টিপটিপানির শব্দটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। ওর আজকাল মনে হয় অল্প বয়সেই হার্টের অসুখে ধরবে, তারপর এক সময় হার্ট ফেল করে মরে যাবে। তোমাকে আমি নিষেধ করেছিলাম জানালার কাছে না যেতে। ইসাবেলার জিহ্বা ভার হয়ে আছে। কোলের ওপর রাখা হাত দুটো অস্থির। নিকোলাস ভেবে এসেছিল এই মেয়ের সাথে কথা কাটাকাটি এড়িয়ে যাবে, কিন্তু কিভাবে? নিকোলাস অবাধ্যতা, অসম্মান একদম সহ্য করতে পারে না। এই মেয়ে সেটাই করবে। আবার এখন কথার জবাব দিচ্ছে না। বেলা, আমার গরম লাগছিল। মিনমিনে গলায় বলল ও। নিকোলাস কপাল চুলকে বলে, হাত পাখা কি করেছো? গরমের জন্য ওটা ছিল তো। ইসাবেলা এই জীবন মৃত্যু পিশাচকে কি করে বোঝাবে? সারাদিন একটানা পাখা ঘোরাতে কত কষ্ট হয়। নিকোলাসের ব্যথা বোধ না থাকলেও ইসাবেলার আছে। সারাদিন হাত পাখা ঘোরাতে ঘোরাতে হাতটাই ব্যথা হয়ে গেছে। কপট রাগে মুখ ফুলিয়ে রইল। কতবার বলেছি কথা জিজ্ঞেস করলে চুপ করে থাকবে না। আজ তোমার এই ভুলের জন্য কি হয়েছে জানো? কি হয়েছে? চকিতে তাকালো নিকোলাসের দিকে। নিকোলাস সব ঘটনা খুলে বলতে আতঙ্কিত হয়ে উঠল ইসাবেলা। তাহলে লিভিয়া ঠিকই ছিলেন। আমার মন বলছিল লিভিয়ার কথা বলবে। এখন কি হবে? লোকগুলো কি মতলবে এসেছিল ঈশ্বর জানে। আমার ভয় করছে নিকোলাস। নিকোলাসের দিকে ফিরে বসলো ও। ওর বিপন্ন মুখে খানিকক্ষণ চেয়ে রইল নিকোলাস। রাগটা কোথায় যেন মিলিয়ে গেল। অনেকদিন এভাবে পাশাপাশি বসে না দুজন, অনেকদিন এভাবে কথা বলেনি। আজ নিকোলাসের মনে হলো ভীষণ মিস করছিল ইসাবেলা কণ্ঠে নিকোলাস ডাকটা। ভীষণ মিস করছিল ইসাবেলার ওই ডাগর নয়নের চাহনি। নিকোলাস। দৃষ্টি সরিয়ে নিল নিকোলাস। উঠে দাঁড়িয়ে বলল, আপাতত নিচে একটা নিরাপদ আশ্রয়ের সন্ধান পেয়েছি, চলো দেখাচ্ছি। ইসাবেলা ক্রাঁচে ভর করে উঠে দাঁড়ায়। নিকোলাস বিছানা থেকে ওর হাত পাখা আর ব্যান্ডেজ নিল, এক হাতে অন্য হাতে হ্যারিকেন। ইসাবেলা ক্রাঁচে ভর করে ঠুকঠুক করে ওর পিছু পিছু হাঁটছে। দরজা খুলে ওরা করিডোর পেরিয়ে সিঁড়ির মাথায় এলো। সেদিন সিঁড়ি বেয়ে উঠতে নামতে গিয়ে ইসাবেলার বেহাল অবস্থা হয়েছিল। আজ তাই সিঁড়ি দেখে থমকে দাঁড়ায়। তার উপর আজ রাত। নিকোলাসের হাতের হ্যারিকেনের সলতে কমিয়ে রাখা হয়েছে। ওইটুকু আলোতে ক্রাচের সাহায্যে সিঁড়ি পার হওয়া কম ভীতির নয়। নিকোলাস 2 সিঁড়ি নেমে ওর থেমে যাওয়াতে ঘুরে জিজ্ঞেস করলো, সমস্যা? না। নিকোলাস জানে ইসাবেলা মিথ্যে বলছে, তবুও চুপ করে দাঁড়িয়ে রইল। ইসাবেলা লম্বা শ্বাস নিয়ে সিঁড়িতে এক পা রাখে। পায়ে খুব চাপ লাগে এই সময়। ঠোঁট দুটো শক্ত করে ভয়ে ভয়ে সাবধানে এক পা করে নামছিল। ওকে দেখে নিকোলাসের খারাপ লাগলো। সেদিনের ওই ব্যবহারে মনে মনে অনুতপ্ত কম হয়নি।
কিন্তু ইগো বজায় রাখতে এড়িয়ে গেছে ইসাবেলাকে। এখন আর তা পারল না। হাতের জিনিস সিঁড়ির নিচে রেখে ওর দিকে উঠে এলো। ইসাবেলাকে কিছু ভাবার অবসর না দিয়ে কোলে তুলে নেয়। চমকে নিকোলাসের গলা জড়িয়ে ধরে ইসাবেলা। সশব্দে নিচে পড়ে যায় ক্রাচটা। হতবুদ্ধি হয়ে ইসাবেলা বলল, কি করছেন? সাহায্য। আমি সাহায্য চাইনি, আমার এক পা এখনো ঠিক আছে। সেদিন একাই নেমেছিলাম, আজও পারবো। নামান। নিকোলাস ওর কথা উপেক্ষা করে কোলে তুলে নামতে লাগলো। ইসাবেলা রেগে যায়। নামাতে বলেছি আপনাকে নিকোলাস, নামান বলছি। চুপচাপ কোলে থাকো, নয়তো ছুঁড়ে ফেলে দেবো নিচে। তাই দেন, তবুও ভালো। নিকোলাসের এই স্বেচ্ছাচারিতাকে অপছন্দ করে ইসাবেলা। ইচ্ছে হলো সাহায্য করলো, ইচ্ছে হলো তিক্ত কথা শুনিয়ে দিল। কেন এমন করবে? আই এম সরি। অবিশ্বাস্য চোখে নিকোলাসের মুখের দিকে তাকালো ইসাবেলা। নিকোলাস বিরক্ত হওয়ার ভান ধরে বলল, কানে খাটো তুমি। হ্যাঁ, আরেকবার বল। মেজাজ খারাপ করবে না, আমি জানি তুমি শুনেছো। না, শুনিনি। আবার বলেন। সরি। নিকোলাস সিঁড়ির নিচে নেমে এসে থামলো। ইসাবেলা নিষ্পাপ ভাব ধরে থাকা মুখটার দিকে চেয়ে শান্ত গলায় বলল, তুমি সত্যি একটা নির্বোধ। এখন বলেন কি বলছিলেন, একটু একটু শুনেছি। আই এম সরি বেলা, আই এম রিয়েলি সরি। আমার ওভাবে বলা উচিত হয়নি। শুনেছো এবার? আবার বলবো? ইসাবেলা মাথা নাড়ায়। সামনে পেছনে সে শত সহস্রবার শুনতে চায় নিকোলাসের সরি। নিকোলাসের রুক্ষ আচরণে এতদিন যে অভিমানের পাহাড় জমিয়ে তুলেছিল, আজ সব ধসে গেল। এত আনন্দ হচ্ছে ওর যে ঠোঁট দুটো হাসবে বলে প্রশস্ত হতে চায়, ঠোঁট শক্ত করে হাসি চেপে আছে। নিকোলাস ঝুঁকে আসতেই হাসিটা স্তব্ধ হয়ে গেল। ওদের মুখটা এখন খুব কাছে। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে ইসাবেলা বলল, লাগবে না, শুনেছি। মুখ ওর ঠোঁটের কাছে এনে চাপা সম্মোহনী গলায় বলল নিকোলাস। ইসাবেলা টের পাচ্ছে নিকোলাসের ভারী শ্বাস পড়ছে ওর ঠোঁটের ওপর। ইসাবেলার হাত দুটোর বাঁধন আরো শক্ত হলো ওর গলায়। নিকোলাস ওর ঠোঁটে কোণে চুমু দিতে গিয়ে থেমে যায়। কি করতে যাচ্ছিল এসব? মুখ সরিয়ে নেয়। ঠোঁটের কোণের দুষ্টুমি মিলিয়ে গিয়ে সেখানে জেগে ওঠে গম্ভীরতা। ইসাবেলাও বিব্রত, লজ্জিত। গলা থেকে হাত ছাড়িয়ে কাঁধে হাত রেখে মুখ নুয়ে রইল। ওর কাছে মনে হলো আজও নিকোলাস অন্য বাড়ির মতো ওকে বিব্রত করতে মজা করেছে। কপট রাগে দাঁত কামড়ে বলল, আমাকে নামান। চুপ থাকো বেলা, যখন নামানোর নামিয়ে দেবো। আমাকে বারবার লজ্জা দিয়ে খুব আনন্দ হয়, তাই না? আমারও দিন আসবে, এর শোধ আমিও নিব। মুখ ঘুরিয়ে নিল ইসাবেলা। কান্না পাচ্ছে এখন ওর। নিকোলাস কোনো কথা বলল না। নিজেকে বরাবরই কন্ট্রোলে রেখেছে ও, কিন্তু ইদানিং ইসাবেলার কাছে এলে সেই কন্ট্রোল হারিয়ে বসে। হ্যাঁ, এটা সত্য, আগে যতবার ইসাবেলার কাছে এসেছিল সবটা মজার ছলে, ইসাবেলাকে দুর্বল বলে প্রমাণ করতে। কিন্তু আজ যা করেছে তাতে কোনো মজা ছিল না। দুর্বলতা একা ইসাবেলার নয়, ওরও প্রকাশ পেয়েছে। এসব কারণে দূরত্ব বাড়িয়েছিল, ইসাবেলার ওপর অকারণে রাগ দেখিয়েছিল। কিন্তু শেষমেশ সব ভেস্তে গেল। নিকোলাসকে মানতে হলোই ও দুর্বল ইসাবেলার প্রতি। ওর দুই ঠোঁটের নেশা ওকে রক্তের নেশার থেকেও বেশি কাবু করে। ইসাবেলার সান্নিধ্যে এলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসে। একে কি বলে? নিছক শারীরিক আকর্ষণ, না আরো কিছু? যাই হোক, নিকোলাস এই আকর্ষণ কাটিয়ে উঠবে, উঠতেই হবে ওকে। বেসমেন্টে এসে ইসাবেলাকে নামিয়ে দিল নিকোলাস। ম্যাট্রেস দেখিয়ে বলল, এখানে বসো, আমি আসছি। নিকোলাস চলে যেতেই সংকীর্ণ জায়গাটাতে ভালো করে নজর বুলিয়ে নিল ইসাবেলা। ভ্যাপসা বিশ্রী গন্ধে নাক কুচকায়। ম্যাট্রেসের মাথার দিকের দুই হাত দূরের মোমটা পুড়ে অর্ধেক হয়েছে। মোমের আলোতে ভুতুরে লাগছে আশপাশটা। খচখচ করে ইঁদুর দৌড়ে গেল এখান থেকে ওখানে। নিজেদের এতদিনের বসতিতে মানুষের উৎপাত পছন্দ হলো না বোধহয়। কেচকেচ করে ডাক ছেড়ে তাই যেন জানান দিচ্ছে। নিকোলাসের ওই পরিত্যক্ত পুরনো প্রাসাদ, গুহা আর জঙ্গলের অভিজ্ঞতার দরুন ইসাবেলার আজ আর ভয় করছে না। গুহার ভেতর সাপও দেখেছিল, আর জঙ্গলে সেই জোকের কথা স্মরণ করতেই ওর শরীর কাঁপুনি দিয়ে ওঠে। এখানে নিশ্চয়ই ওসব থাকবে না। পা তুলে ম্যাট্রেসে বসলো। দুপুর পর্যন্ত এখানে থাকতে পারবে? হাতে দুটো প্যাকেট নিয়ে ঢুকলো নিকোলাস। খুপড়ির মুখটা ভারী লম্বা দুটো কাঠ দিয়ে বন্ধ করে দিল। প্যাকেট রেখে আবারও জিজ্ঞেস করলো, পারবে? মাথা নাড়ালো ইসাবেলা।
সে বেশ পারবে। তাছাড়া নিকোলাস পাশে থাকতে ভয় কিসের? একটু আগে দুজনের মধ্যে যা হয়েছিল নিকোলাস তা ভুলে সহজ হতে চাইছে, কিন্তু ইসাবেলা সহজ হলে তো? কেমন মুখ ফলিয়ে আছে গলা ছেড়ে নিকোলাস মাথার দিকের দেওয়ালের কাঠ দেখিয়ে বলল, এই যে দেখছো কাঠের তক্তা 3টে, এটা আমি খুলে কোনো রকমে লাগিয়ে রেখেছি। দুপুরের আগে যদি ওরা এখানে আসে এবং বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে এখান দিয়ে বেরিয়ে যাবে। সামনে গম ক্ষেতের পূর্ব দিকে জঙ্গল পাবে, সেখানেই থেকেও আমি খুঁজে নেব। আপনি এখানে থাকবেন না? আমি অন্য কোথাও থাকবো। কোথায়? নিকোলাস সে কথার জবাব না দিয়ে প্যাকেট দেখিয়ে বলল, এখানে খাবার আর পানীয় আছে, খিদে পেলে খেয়ে নিও। নিরাপদে থেকো বেলা। ইসাবেলার স্থির দৃষ্টি এড়িয়ে নিকোলাস হ্যারিকেন নিভিয়ে দিল। কোনো রকমের আলো জ্বালাবে না। মোমবাতির আলো ফু দিয়ে নিভাতে বেসমেন্টের এই খুপড়ি ঘরে ঘুটঘুটে আধারে ঢেকে যায়। কিছুক্ষণ ইসাবেলা নিকোষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখলো না চোখের সামনে। আস্তে আস্তে চাঁদের আলো এসে ঢুকলো কাঠের ফাঁক ফোকর গলে। সেই আলোতে নিকোলাসকে ধোয়া হয়ে উড়ে যেতে দেখলো আলোর ভেতর দিয়ে। সেদিক একদৃষ্টিতে চেয়ে রইল ও। বিষণ্ণ মুখখানা আরো করুণ হয়ে ওঠে, চোখ দুটো করে টলমল। গুমোটে এই খুপড়ির মধ্যে ইসাবেলার খুব কষ্ট হচ্ছিল। পরনে ওর গায়ের মেরুন রঙা ফ্রকটা ভিজে সেটে আছে চামড়ার সাথে। অসহ্য লাগলো এক পর্যায়ে। তার উপর ইঁদুর আর পোকামাকড়ের উপদ্রব। রাতে দু চোখের পাতা কিছুতেই এক করতে পারলো না। বেলা বাড়তেই গুমোট ভাবের সাথে যুক্ত হলো সূর্যের তাপ। হাত পাখা চালাতে চালাতে ওর হাত ধরে এলো। অতিরিক্ত ঘামের শরীর দুর্বল। ও যেন নিজে থেকে একটু জোর করলো ঘুমানোর জন্য। সারা রাত একটু আতঙ্কে ছিল, এই বুঝি নিকোলাসের বলা ওই লোকগুলো এলো। কিন্তু না, এখনো তাদের নামগন্ধ নেই, আর আসবে বলে মনে হলো না। সুতরাং ইসাবেলা এই অসহ্য পরিস্থিতি কাটাতে ঘুমানোর সিদ্ধান্ত নিল। দুপুর পর্যন্ত ঘুমালেই হবে, তারপর তো নিকোলাস আসবে, তখন নিশ্চয়ই এখানে আর থাকতে হবে না। পরিস্থিতি মানুষকে কত কিছু মানিয়ে নিতে শেখায়। ইসাবেলাও তেমনই মানিয়ে নিল। অনেকক্ষণ চেষ্টার পর ঘুমিয়ে পড়ল ও। ঘুমের মধ্যে আজ একটা নতুন স্বপ্ন দেখলো। পাহাড়ের ওপর সবুজ ঘাসের ওপর চিত হয়ে শুয়ে আছে ও। দুহাত পেটের ওপর, ঠোঁটে প্রশান্তির হাসি। একটা পরিচিত পুরুষালী হাত এসে থামলো ওর গালের এক পাশে। লজ্জায় লাল হলো ও। মানুষটা সরে এলো, কাঁধে চুমু দিতে লাগলো। ইসাবেলা দু চোখ বন্ধ করে তার উষ্ণতা অনুভব করে। গালে রাখা হাতটা ওর মুখটাকে ধীরে ধীরে এগিয়ে নেয় মানুষটার কাছে। গভীর চুম্বন দেয় ঠোঁটে। ইসাবেলা আস্তে আস্তে চোখ মেলে তাকায় মানুষটার চোখে। চমকে ওঠে সাথে সাথে, কিন্তু পরক্ষণেই শান্ত হয়ে দুহাতে জড়িয়ে ধরে তার গলা। টেনে আনে নিবিড় আলিঙ্গনে। ঠোঁটের কোণে মানুষটার মুচকি হাসি টের পায়। দু চোখ আবার বন্ধ করে ও। একই ছন্দে নড়ে দুজোড়া ঠোঁট, দুটো জিহ্বা। হঠাৎ একটা শব্দে স্বপ্নটা ভেঙে গেল। ইসাবেলা চোখ মেলতেও নড়ে চড়ে না। ওর সমস্ত শরীর যেন জমে গেছে। কি দেখলো ও? ওর মনে হচ্ছে এখনো ঠোঁটের ওপর, মুখের ভেতর সেই উষ্ণতা টের পাচ্ছে। নিকোলাসের চুম্বনের উষ্ণতা। বেশ বড়সড় ঢোক গিলল। লজ্জায় কান গরম হয়ে গেল। হৃদস্পন্দন তীব্র হলো। এমন স্বপ্ন কেন দেখলো তাই ভেবে দিশেহারা হয়। মাথার ওপর থেকে আবার শব্দটা এলো। সজাগ হয় ইসাবেলা। স্বপ্নের রেশের আবেশ ঠেলে সরিয়ে উঠে বসলো। কেউ হাঁটছে বাড়ির ভেতর। বেসমেন্টে বসেও স্পষ্ট শুনতে পাচ্ছে সেই শব্দ। গলা শুকিয়ে এলো। নিকোলাসের দেখিয়ে দেওয়া তক্তার দিকে চোখ গেল। এখনই কি বেরিয়ে যাওয়া ঠিক হবে? না, আরেকটু দেখবে, হয়তো ওরা বেসমেন্ট পর্যন্ত আসবে না। ইসাবেলা ভাবতে ভাবতে সতর্কে ওপর থেকে আসা সেই পায়ের শব্দ শুনছে। কিছুক্ষণ শব্দটা থেমে গেল। বোধহয় দোতলায় উঠেছে ওরা। ইসাবেলা ক্রাঁচটা খোঁজে। বলা তো যায় না যদি নিচে নেমে আসে ওরা। বাপাশে ক্রাঁচটা পড়ে আছে। হাত বাড়িয়ে ওটা নিতে ওর শরীর হিম হয়ে এলো। একটা পায়ের শব্দ, সিঁড়ি ধরে বেসমেন্টে নেমে আসছে। কোনো কিছু না ভেবে ক্রাঁচে ভর করে উঠে দাঁড়ায়। তক্তা 3টে নিঃশব্দে আলগা করার চেষ্টায় বৃথা যায়। শব্দ হলো তক্তা সরাতে গিয়ে। ও শুনল পায়ের শব্দটাও থেমে গেল তখনই। ভয়ে তাড়াতাড়ি কাঠ সরিয়ে বেরিয়ে আসতে গিয়ে হাতে পায়ে কাঠের সাথে লোহায় খোঁচা খায়, তবুও থামে না।
ক্রাচে ভর করে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারপর যত দ্রুত পারে গম ক্ষেতের দিকে যেতে লাগলো। সূর্যটা আস্তে আস্তে মাথার উপর সরে আসছে। আশেপাশে জনমানব নেই। বাড়িটা গম ক্ষেত থেকে একটুখানি উঁচুতে ছিল। ইসাবেলা খেতে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে। কোনো মতে উঠে দাঁড়ায়, আবার ক্রাচটা তুলে নেয়। গম থেকে হলুদ বর্ণ ধারণ করেছে। গমের শস্য দানার সাথে থাকা সূচের মতো সরু ধারালো বস্তু আর পাতার ধারালো কোনা ইসাবেলার হাতে পায়ে একটার পর একটা আঘাত করতে লাগলো। সব উপেক্ষা করে ইসাবেলা এগোচ্ছে। ক্ষেতের প্রায় মাঝামাঝি এসে ও একটু দম নিল। পেছন ফিরে তাকালো একবার। অনেক দূর চলে এসেছে ও। লিবিয়ার বাড়িটা খুব বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না। রোদের চোটে চোখের সামনেটা ঝাপসা বলে বোধহয় এমন হলো। তবুও একটা জিনিস চোখে পড়লো। ওরা যেই ঘরে ছিল সেখানকার জানালাটা খোলা। এক অস্পষ্ট মুখ দেখা যাচ্ছে জানালার কাছে। ওর দিকেই তাকিয়ে আছে। চোখ মুছে ফের তাকালো। এবার একটু স্পষ্ট হলো সামনের দৃশ্য। বুকটা যেন ধক করে ওঠে। ক্রূর হাসি ঠোঁটে তাকিয়ে আছে লোকটা। ইসাবেলার মনে হলো এই হাসি এবং মুখটা ও চেনা, কিন্তু মনে করতে পারলো না। ভয়ে বসে পড়লো সেখানে। দাঁড়িয়ে গেলে লোকটা ওর পথ চিনে যাবে। এতে নিকোলাস পর্যন্ত পৌঁছতে ওদের সুবিধা হবে। ইসাবেলা চায় না ওরা নিকোলাসের ক্ষতি করুক, অথচ ওই একদিন মারতে চেয়েছিল নিকোলাস শেষ হোক। তাহলে আজ কি হলো ওর? ও আমাকে অনেক সাহায্য করেছে। উপকারীর অপকার করার শিক্ষা আমার মা দেয়নি। আপন মনেই জবাব দিল ইসাবেলা। ওর মন জানে এই কথাগুলো পুরোপুরি সত্য নয়। এরপরেও কিছু কথা আছে। কিছু কথা মানুষ মনে রাখলেও মুখে আনতে চায় না। হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগলো ও। কয়েকদিনের অনাবৃষ্টিতে মাটি লোহার মতো শক্ত হয়ে গেছে। শক্ত মাটির ওপর হামাগুড়ি দিয়ে সামনে এগোতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। জীবনের এই পর্যায়ে এসে বুঝেছে টিকে থাকার সংগ্রাম সহজ না। পরিবারের সাথে থাকা ওই জীবন আর এই জীবনে আকাশ পাতাল তফাৎ। তাতিয়ানার কথাটা আজ ভীষণ মনে পড়ল। ইসাবেলার ঘোর এখন বুঝি কেটে গেছে। তাতিয়ানার ভয় সত্যিতে পরিণত হয়েছে। পৃথিবীর রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়েছে ও। বুঝেছে জীবন মায়ের ক্রোড়ের সেই কোমলতা নয়। 17 বছরের সুখী জীবন এখন কেবল অতীত। 18 বছরের বর্তমানের প্রতি মুহূর্ত ভয় আর আতঙ্কে ঘেরা। মৃত্যু ছায়া হয়ে ওরই সাথে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। সুযোগ পেলে হামলে পড়বে ওর উপর। টেনে বের করে নেবে প্রাণ পাখিটা। ইসাবেলা মরতে চায় না। এই পৃথিবীর রূঢ় বাস্তবতা সত্ত্বেও কিছু সৌন্দর্য তো আছে। ইসাবেলা তাই উপভোগ করতে চায়। স্বপ্নটার কথা আবার মনে পড়ে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথা নাড়িয়ে বিড়বিড় করে, স্বপ্ন কখনো সত্যি হয় না। স্বপ্ন কখনো সত্যি হয় না। স্বপ্ন ভ্রম, মনের ভুল। আমি এবং আমার মন কেবল পিটারের। জঙ্গলটা কোন দিকে দেখার জন্য সামান্য মাথা তুলল। ঠিক পথেই এগোচ্ছে ও। আর বেশি দূরেও নেই জঙ্গল। হামাগুড়ি দিয়ে ক্ষেতের শেষ এসে থামলো। হাতের তালু, হাঁটুর চামড়া ছিঁড়ে গেছে। অল্প অল্প রক্ত পড়ছে। ফ্রকের নিচটা দিয়ে রক্ত মুছতে গিয়ে ব্যথায় কোকিয়ে উঠল। মাটি খড়কুটো লেগে লেপ্টে আছে রক্তের সাথে। সবটা পরিষ্কার করার ধৈর্য নেই। ওভাবেই উঠে দাঁড়ায়। মনে পড়লো ক্রাচটা ফুলে রেখে এসেছে। এখন উপায়? আশেপাশে তাকিয়ে একটা মোটা ডাল পেল। ওটাতে ভর করে জঙ্গলে প্রবেশ করে ইসাবেলা। কোন দিকে যাবে স্থির করতে না পেরে কাছাকাছি একটা মোটা গাছের ছায়ায় বসলো। ক্লান্ত লাগছে খুব। নিকোলাস বলেছিল জঙ্গলে থাকলেই খুঁজে নেবে। ইসাবেলার আর এগোনোর শক্তি নেই। ও ঠিক করলো এখানেই অপেক্ষা করবে। পা মেলতে হাঁটুর ব্যথা সমস্ত শরীরের রগে রগে ঝিলিক দিয়ে উঠল। দাঁত কামড়ে হাত দিয়ে সোজা করে মেলে দিল পা দুটো। এইটুকুতেই হাঁপিয়ে উঠে শরীর ছেড়ে দেয় গাছের গায়ে। বেশ বাতাস বইছে। ছায়া তরুর তলে বসে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। ভাবনা জুড়ে তখন একটা ব্যাপারই ঘুরপাক খায়। কে ছিল ওই লোক? কেন চেনা লাগলো ওই মুখ? স্মৃতি হাতড়েও এর জবাব ও পায় না। কেমন ধোঁয়াশা হয়ে জড়িয়ে আছে যেন লোকটার মুখ। ধোঁয়াশা কাটানোর চেষ্টা করতে করতে খানিক পরেই ঘুমিয়ে পড়ল ইসাবেলা। একটা পরিত্যক্ত বাড়ির বেসমেন্টে দুপুর পর্যন্ত ছিল নিকোলাস। জেগে উঠে রওনা হলো লিবিয়ার বাড়ির দিকে। মনে কিছুতেই শান্তি পাচ্ছিল না ইসাবেলাকে একা রেখে এসে। ধোয়ার কুণ্ডলি হয়ে বাড়ির কাছাকাছি আসতেই থেমে যায়। 3টে পুরুষ লোক বেরিয়ে এলো
সদর দরজা দিয়ে। কালো আলখেল্লা পরা দুজনকেও গতকালই দেখেছে, কিন্তু চেনেনি। তৃতীয় জনকে সাথে সাথে চিনে ফেললো। নিকোলাস পিছিয়ে গেল। এমন নাও ভয় পায় তৃতীয় ব্যক্তিকে, কিন্তু সময় এবং স্থান ওর অনুকূলে না। বোকা নয় নিকোলাস, ঝোঁকের বশে ভুল পদক্ষেপ কিছুতেই নেবে না। ইসাবেলার জন্য চিন্তা হলো ওর। ও কি ঠিক আছে? এরা নিকোলাসের এখানে থাকার কথা জানলো কি করে, সেটাই ভেবে পেল না ও। এত সহজ নয় নিকোলাস পর্যন্ত পৌঁছনো। তবে কি করে এখানে এলো এরা? তৃতীয় ব্যক্তিটি মাথায় হুডি তুলে গাড়িতে বসলো। বাকি দুজন বসলো সামনে। গাড়ি চলে যেতেই নিকোলাস বাড়ির পেছন দিকে যায়। তক্তা খোলা, অর্থাৎ ইসাবেলা পালিয়েছে। নিকোলাস জঙ্গলে মুখ করে ফের হাওয়ায় মিশে যায়। বাতাসে ইসাবেলার ঘ্রাণ খুঁজতে খুঁজতে ওকে পেয়ে গেল জঙ্গলের বড় গাছটার নিচে। স্বস্তি পেল নিকোলাস। নিঃশব্দে ওর কাছে এসে এক হাঁটু ভেঙে বসলো। গভীর ঘুমে আচ্ছন্ন ইসাবেলা। ওর হাত আর পায়ের ক্ষত চোখে পড়তেই বিমর্ষ হয়ে গেল নিকোলাসের মুখ। আস্তে করে একটা হাত তুলে নিল হাতে। তালুর ক্ষততে রক্ত জমে ময়লা লেপ্টে আছে। হাঁটুর অবস্থাও একই রকম। হাতের তালুর দিকে চেয়ে বলল, তোমার সকল কষ্টের কারণ আমি, তাই না বেলা? আমি তোমার জীবনে না এলে আজ হয়তো এই দিন দেখতে হতো না তোমাকে। ঘৃণিত পিশাচ আমি, অভিশপ্ত আমার জীবন। আমি যত তাড়াতাড়ি পারি এই অভিশপ্ত জীবন থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেব বেলা। আবার সুখী হবে তুমি, আবার আগের মতো হাসি খুশি হবে তোমার জীবনে। ইসাবেলার হাতটাতে চুম্বন করতে যাবে, কিন্তু ঘুমের ঘোরে নড়ে ওঠে ইসাবেলা। হাতটা সরিয়ে নেয় নিকোলাসের হাত থেকে। শূন্য হাতের দিকে চেয়ে রইল নিকোলাস। এই যেন ওর ভবিষ্যৎ, শূন্যতা আর শূন্যতা।